নেহেরু লিয়াকাত চুক্তি হয়, এবং সবথেকে বড় স্ক্যাম হচ্ছে নেহেরু লিয়াকাত চুক্তি। নেহেরু লিয়াকাত চুক্তিতে বলা হয় যে সংখ্যালঘুরা যারা আছে, হিন্দুরা যারা আছো, তোমাদেরকে এখানে আসার প্রয়োজন নেই, তোমরা ওখানেই থাকো, তোমাকে প্রোটেকশন দেবে হচ্ছে পাকিস্তান সরকার। দোষ বলবো নেহেরুর দোষের জন্য আজকে তারা পাকিস্তানি হয়েছে, যে কারণের জন্য সিএর ব্যবস্থা করা হয়েছে। এটা তো ঐতিহাসিক বলি, এটা তো এরকম নয় যে আপনার বেলজিয়ামের কোনো লোক বা আক্রমণিত হলো তাকে আমরা ভারতবর্ষে আশ্রয় দিচ্ছি, এটা তাসলিমা নাসরিন এখানে থাকুক। কারা তাসলিমা নাসরিনকে বিতরণ করতে চেয়েছিল? যে শক্তি তাসলিমা নাসরিনকে বিতরণ করতে চেয়েছিল বাংলাদেশ থেকে, সেই শক্তি পশ্চিমবঙ্গ থেকে তারা বিতরণ করতে চেয়েছে। তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ছিল সম্পূর্ণ জড়িত। বাংলাদেশে একটা এত বড় একটা আন্দোলন, যে কোটা আন্দোলন নিয়ে গোটা বাংলাদেশ এখন উত্তাল, এবং যার জেরে প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হলো, তাহলে কি আমেরিকা এবং চীনের লড়াইয়ের মধ্যেই পড়তে হলো বাংলাদেশকে? না, একদমই না। এটা হচ্ছে বেসিক্যালি এদের একটা ডিপ স্টেট আছে। ডিপ স্টেট মানে হচ্ছে এরা হচ্ছে মানে রাষ্ট্রের ভিতরে গভীরে থাকে, মানে দে আর দ্য ইনফ্লুয়েন্সিয়াল ফিগার্স। কারা কারা? জর্জ সোরোস, ডোনাল্ড লু, ভিক্টোরিয়া নোল্যান্ড, এরা হচ্ছে এটা পার্ট। এদের ইন্টেনশনটা হচ্ছে আমরা সারা জায়গায় সমস্ত বিশ্বে আমরাই কন্ট্রোল করব। যেখানে ন্যাশনালিস্ট গভর্নমেন্ট থাকবে, যে গভর্নমেন্ট প্রোটেকশনিস্ট গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট জনগণের কথা বলে, সেই গভর্নমেন্ট থাকলে তো আমার কথা শুনবে না। সুতরাং সেই রকম গভর্নমেন্টকে থাকতে দেওয়া যাবে না। শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে আপনার এই যে সেন্ট মার্টিন যে দ্বীপ, সেই শেখ হাসিনা তো বারবার করে বলেছে ইনফ্যাক্ট যে সে একটা হোয়াইট ম্যান আমার কাছে এসেছিল, ঘুরিয়ে পেঁচিয়ে বলেছিল। এটা একদিন আগেই বলা উচিত ছিল, অত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে, যে আমার কাছে কে এসেছিল। ডোনাল্ড লু এসেছিল, এসে বলেছে যে সেন্ট মার্টিন যে আইল্যান্ডটাকে দেওয়ার জন্যে, যেখানে আমরা নেভাল বেস তৈরি করবো, চীন ভারত পুরো বে অফ বেঙ্গল, সাউথ চায়না সিটাকে পুরোপুরি নজরদারি করার জন্যে, কন্ট্রোল করার জন্য, মায়ানমারটাকে কন্ট্রোলে আনার জন্যে। হ্যাঁ, তো যদি আজকে দিয়ে দিত তাহলে শেখ হাসিনাকে ওটা হতো না। দে আর কন্ট্রোলিং এভরিথিং বেসিক্যালি, আর দে ওয়ান্ট টু কন্ট্রোল এভরিথিং। যে কারণের জন্য ওরা মোদিকেও তো হাঁটাতে চেয়েছিল। আপনি দেখবেন এই যে কৃষক আন্দোলন হচ্ছে, কৃষক আন্দোলন রিহানা, RIHANA, রিহানা পপস্টার, সে রিহানা টুইট করছে কৃষকদের সমর্থনে। একটা পর্ন স্টার মিয়া খালিফা, সে পর্ন স্টার আপনার কৃষক আন্দোলনকে সমর্থন করে টুইট করছে। কে ফান্ডিং করলো এদেরকে? কেউ না কেউ এ তো জানে। এ কৃষক সম্বন্ধে কী জানে? তাও হয়তো ভারতে জীবনেও আসেনি, ভারতের কৃষক সম্বন্ধে টুইট করছে। তাহলে কোন সিস্টেমের এরা পার্ট? কোন ইকোসিস্টেমের এরা পার্ট? সেই ইকোসিস্টেমের পার্ট যে ইকোসিস্টেম চায় যে মোদিকে সরিয়ে দিতে হবে, এই জন্য এদেরকে দিয়ে টুইট করানো। এবং কে ফান্ডিং করেছিল এটাই? ডোনাল্ড ট্রাম্পকে কে গুলি করলো? এই ইকোসিস্টেম, ডিপ স্টেট। দে আর ডেঞ্জারাস ফর দ্য ডেমোক্রেসি, দে আর ডেঞ্জারাস ফর দ্য ওয়ার্ল্ড পিস। এরাই হচ্ছে সব কিছু মূল হতো। এবং এই যে কাস্ট পলিটিক্স সিস্টেম, কাস্ট, এই যে বলছে না যে কাস্ট মানে কাস্টে ভেঙে দাও, কাস্ট মানে কাস্ট বেস সেন্সাস করো, এটা ওদেরই প্ল্যান। আমি আপনাকে একটা পুরো থিসিস পেপার জমা দিতে পারি, যেখানে প্রিন্সটন ইউনিভার্সিটি, অশোকা ইউনিভার্সিটি, এরা কি করে বেসিক্যালি, এরা আপনার এই ক্রিস্টোফার জেফ্রোলেট এরকম টাইপের রাইটারদেরকে নিযুক্ত করে, দিয়ে তোমরা রিসার্চ করো, ফল্ট লাইন দেখো, তোমাদেরকে ফান্ডিং করছি আমি, ফল্ট লাইন দেখে ওই গভর্নমেন্টের বিরুদ্ধে কী কী করা যায় সেটাও তুমি চেষ্টা করো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং, মেশিন লার্নিংয়ের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মাধ্যমে সেই পোর্শন লোককে টার্গেট করে তাদের জনমানুষে একটা এই সরকারের বিরুদ্ধে একটা বিরুদ্ধে হাওয়া তোলো। সেই হাওয়াটাকে ক্রিয়েট করার পরে যখন ওইটাকে হাওয়া দেওয়া হবে, সরকার যদি কোনো রিগ্রেসিভ স্টেপ নেয় বা যদি হার্শ কোনো স্টেপ নেয়, তখন সেটাকে ইগনাইট করে গভর্নমেন্টটাকে ফেলে দেয়। দিস ইজ দ্য স্টাইল। পাকিস্তানে ইমরান খান সরকারকে কীভাবে ফেলে দিল, দিয়ে জেলের ভিতরে রেখে দিয়েছিল। কালকে সম্ভবত আন্দোলনও হচ্ছে তাকে ছাড়ানোর দাবিতে। মানে মায়ানমারে যে জুন্টা গভর্নমেন্ট ক্ষমতায় রয়েছে, মায়ানমারের জুন্টা গভর্নমেন্টকে ফেলার জন্য একাধিক চেষ্টা করা হচ্ছে। আপনার ভারতে কৃষক আন্দোলন করা, হিন্ডেনবার্গ রিপোর্ট মোদির বিরুদ্ধে, হঠাৎ করে হিন্ডেনবার্গ একটা শর্ট সেলার কোম্পানি, হিন্ডেনবার্গ নিয়ে উঠে পড়ে লেগেছে। এবং রিপোর্ট যেটা আসছে যে তারেক রহমান এই লবির সঙ্গে যুক্ত। তারেক রহমান হচ্ছে আপনার খালেদা জিয়ার পুত্র, বিএনপি যে অ্যান্টি ইন্ডিয়ান, তার সঙ্গে গিয়ে রাহুল গান্ধী গিয়ে মিটিং করছে। দে আর দ্য পার্ট অফ দ্য ইকোসিস্টেম। এই যে টোটাল যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের এরা হচ্ছে পার্ট। এবং কী করে এরা বিদেশি বিরোধী পক্ষকে হাওয়া দেয়, বিরোধী পক্ষকে বিভিন্নভাবে সহযোগিতা করে, এবং করে যাতে কিনা আনস্টেবল একটা গভর্নমেন্ট তৈরি করা যায়, তার প্রকল্প চলে। সেটা শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে, এটা ভারতের ক্ষেত্রেও হচ্ছে।
দেখুন না, এই যে হিন্ডেনবার্গ রিপোর্ট যেটা এসছে, হঠাৎ করে মানে ইন্ডিয়া বিগ নিউজ কামিং সুন দিয়ে হিন্ডেনবার্গ রিপোর্ট দিয়ে, যাতে কিনা আপনার শেয়ার মার্কেটটা ডাউন হয়ে যায়, ইন্ডিয়ান ইকোনমি আনস্টেবল হয়, এটাই চাইছে। এই যে শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী থাকা যখন তিনি ছাড়লেন, তারপরেই দেখা গেল যে মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হলো, যিনি ওই দেশের স্বাধীনতা আনতে অনেক সাহায্য করেছিলেন। তারপরে দেখা গেলো যে রবীন্দ্রনাথের, যার লেখা জাতীয় সঙ্গীত সেখানে গাওয়া হয়। দেখুন, এই যে এটা নতুন ঘটনা নয়। এই যে আপনার যখন 70-এর যখন নির্বাচন হচ্ছে, মানে 69-এর গণ অভ্যুত্থান হলো বাংলাদেশে, গণ অভ্যুত্থানের পরে যখন 70-এর নির্বাচন হচ্ছে, 70-এর নির্বাচনেও প্রায় 40% ভোট অ্যান্টি মুজিব ভোট পড়েছিল, মানে অ্যান্টি আওয়ামী লীগ ভোট, যেটা শেখ হাসিনা দলের নাম হচ্ছে আওয়ামী লীগ, তার অ্যান্টি আওয়ামী লীগ ভোট পড়েছিল 45%। তাহলে এই 45% বা 50% মতো, 48% সামথিং ছিল, এই 48% আপনার তাহলে স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই যে শক্তিটা অলওয়েজ তো কাজ করে গেছে, এই শক্তিটা আপনার 2021 সালে 22 সালে আপনার এই মূর্তি ভাঙে দুর্গাপুজোর, একটা গুজব রুটি দিয়ে হিন্দু নিধন যজ্ঞ চালায়, এই শক্তিটাই হচ্ছে আপনার রামুর মতো ঘটনা ঘটায়, এই শক্তিটাই হচ্ছে আপনার ব্লগারদেরকে হত্যা করে, এই শক্তিটাই হচ্ছে তাসলিমা নাসরিনকে তাড়ানোর ব্যবস্থা করে, এই শক্তিটাই হচ্ছে বিভিন্ন মুক্তমানা যারা নাস্তিক রয়েছে তাদেরকে আপনার গলা কাটে। অভিজিৎ সরকার তখন খুন হয়েছিল, আপনার মনে থাকবে, অভিজিৎ সরকার ঢাকাতে খুন হতে হয় তাকে। তো এই যে শক্তি তো অলওয়েজ ছিল, এটা নতুন কিছু নয়। আর হিন্দু নিধনযোগ্য তো আপনার শুরু থেকেই চলছে, কিন্তু এখন দেখা যাচ্ছে হিন্দুরা বেশ গর্জে উঠেছে সেখানে। দেখুন, হিন্দুদের গর্জে ওঠা গোপাল পাঠার মতো হতে হবে সবাইকে, কিন্তু কথাটা হচ্ছে যে ধরুন আমাদের যে টোটাল যে মানে রাষ্ট্রের যে কল্পনাটা যেটা স্টার্ট হলো 46 সালে যখন প্রভিন্সিয়াল গভর্নমেন্টের যখন নির্বাচন হয়েছে এখানে, মানে স্বাধীনতার আগে, সেই প্রভিন্সিয়াল নির্বাচনে শর্ত ছিল ইয়েস আমরা পাকিস্তান চাই, আমরা ভারতের সঙ্গে থাকতে চাই। দুটোভাবে ভোট হয়, আপনার ঢাকা, চিটাগাং, ময়মনসিংহের হিন্দুরা, লাহোর, করাচির হিন্দুরা, তারা কিন্তু ভারত ভুক্তির পক্ষে ভোট দেয় যে আমরা ভারতের সঙ্গে থাকতে চাই। এইখানকার অনেক জায়গার আপনার লখনৌ থেকে শুরু করে আম্বালা ক্যান্টের বিভিন্ন জায়গার মুসলমানরা তারা বলে আমরা পাকিস্তানের পক্ষে থাকতে চাই। আই কল স্পেড, যেটা ইতিহাস তো সেটা ইতিহাস, আমি ইতিহাসকে যদি আমি অস্বীকার করি তাহলে তো আমি আবার ইতিহাসে পুনরাবৃত্তি ঘটবে। তাহলে যে হিন্দুরা ভারত ভুক্তির পক্ষে ভোট দিল, তাদেরকে নেহেরু তার ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্যে তাদেরকে বলা হলো যে তোমরা আজকে থেকে পাকিস্তানি, তার কারণ আমাকে প্রধানমন্ত্রী হতে হবে, আমি দেশভাগটা মেনে নিয়েছি। তাহলে দেশভাগটা মেনে নেওয়ার সাথে সাথে ধরুন আপনি তদানীন্তন, আপনার নাম প্রীতিলতা ওয়াদ্দেদার, ওনার নাম হচ্ছে মাস্টারদা সূর্য সেন, আপনারা যুদ্ধ করেছেন এই দেশের জন্যে, রাতারাতি দেশটাকে আমি ভাগ করে দিলাম, আপনাদেরকে বলা হচ্ছে পাকিস্তানি বাই ফোর্স। আপনি কিন্তু চেয়েছিলেন ভারতের সঙ্গে থাকতে, আপনি চেয়েছিলেন যে তিরঙ্গা নিয়ে আমি ঝান্ডা নিয়ে আমার বাড়িতে লাগাবো এবং সেই ঝান্ডা পথ করে উড়বে, আমি স্যালুট জানাবো, ভারত মায়ের সঙ্গে আমি একই সুর মেলাবো। আপনাকে হঠাৎ করে বানিয়ে দেওয়া হলো পাকিস্তানি, পরবর্তীকালে বাংলাদেশি। তারপরে যখন 1951 সালে নেহেরু লিয়াকাত চুক্তি হয়, এবং সবথেকে বড় স্ক্যাম হচ্ছে নেহেরু লিয়াকাত চুক্তি। নেহেরু লিয়াকাত চুক্তিতে বলা হয় যে সংখ্যালঘুরা যারা আছে, হিন্দুরা যারা আছো, তোমাদেরকে এখানে আসার প্রয়োজন নেই, তোমরা ওখানেই থাকো, তোমাকে প্রোটেকশান দেবে হচ্ছে পাকিস্তান সরকার। পরবর্তীকালে 71 সালে ইন্দিরা মুজিব চুক্তি হয়, সেম জিনিস, যে মুজিবুর রহমান সহ বাংলাদেশ তোমাদেরকে প্রোটেকশান দেবে। কি প্রোটেকশান দিয়েছে সেটা তো আমরা দেখতে পেয়েছি। তাদের সংখ্যা ছিল, হিন্দুর সংখ্যা ছিল আপনার 28%, সেটা কমতে কমতে দাঁড়িয়েছে 6%। অর্থাৎ প্রথম নেহেরু লিয়াকাত চুক্তি ভায়োলেশন করা হয়েছে, সেকেন্ড ইন্দিরা মুজিব চুক্তিকে ভায়োলেশন করা হয়েছে। তাহলে আপনারা সংখ্যালঘুদেরকে প্রোটেকশন দিতে পারেননি, তাহলে এই প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তো আপনাদের পরে ছিল। তাহলে জমি খালি করুন, এর সংখ্যালঘুদের প্রোটেকশন আমরাই দেওয়ার ব্যবস্থা করব এবং ওনাদেরকে ওখানে পুনর্বাসনের ব্যবস্থা আমরা করব। আপনারা চুক্তি ভায়োলেট করেছেন বেসিক্যালি, এবং আমরা এটা নেহেরুর দোষ বলবো, নেহেরুর দোষের জন্য আজকে তারা পাকিস্তানি হয়েছে, যে কারণের জন্য সিএর ব্যবস্থা করা হয়েছে। এটা তো ঐতিহাসিক বলি, এটা তো এরকম নয় যে আপনার বেলজিয়ামের কোনো লোক বা আক্রমণিত হলো তাকে আমরা ভারতবর্ষে আশ্রয় দিচ্ছি, এটা তো নয়। এটা আমাদের ঐতিহাসিক ভুল, যেটা আপনার নেহেরুর কর্তৃক হয়েছে, সেই ভুলের প্রায়শ্চিত্ত করার সময় এসছে এখন। আপনার মানে তাদের এই যে আমরা তো তাদেরকে বলেছি তোমরা পাকিস্তানে থাকো, আমরা তো তাদেরকে পাকিস্তানি বানিয়েছি, তারা তো পাকিস্তানি নিজের ইচ্ছায় হয়নি, তারা তো ভোট দিয়েছিল ভারত মুক্তির পক্ষে।
মানে গেট মাই পয়েন্ট। তাহলে এই যে জায়গাটা, অর্থাৎ এটা কিন্তু আমাদের হিস্ট্রিক্যাল মিস্টেক, যেটা হিস্ট্রিক্যাল মিস্টেক শুধরানোর জন্যে হচ্ছে সিএএ, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আর যারা সিএএ বিপক্ষে গেছে, যারা সিএর বিরুদ্ধে আপনার আন্দোলন করেছিল, পুড়িয়ে দিয়েছিল থানাকে, রেল স্টেশনকে জ্বালিয়ে দিয়েছিল, এরা তো দেশবিরোধী। এই যে শক্তি মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে, যে শক্তি আপনার রবীন্দ্রনাথের মূর্তি ভাঙছে, সেই শক্তি তো এখানেও কাজ করছে। সেই শক্তি তো তাসলিমা নাসরিনকে কলকাতার বুক থেকে তাড়িয়েছিল 2009 সালে। তখন আপনার আর্মিকে কল করতে হয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তো সেই কারা চায়নি তাসলিমা নাসরিন এখানে থাকুক? কারা তাসলিমা নাসরিনকে বিতরণ করতে চেয়েছিল? যে শক্তি তাসলিমা নাসরিনকে বিতরণ করতে চেয়েছিল বাংলাদেশ থেকে, সেই শক্তি পশ্চিমবঙ্গ থেকে তারা বিতরণ করতে চেয়েছে। তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ছিল সম্পূর্ণ জড়িত। হ্যাঁ, তাহলে এই যে শক্তিটা আজকে বাংলাদেশে কাজ করছে, নিতান্ত তারা আজকে সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে বলে অ্যাগ্রেসিভলি হচ্ছে। আর যেখানে এখানে অনেক জায়গায় সংখ্যালঘু বলে কম মাত্রায় হচ্ছে, যেখানে ওরা মানে এই যে শক্তিটা, মানে জিহাদি শক্তি, তারা যেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে সেখানে ক্যানিং হচ্ছে, নলিয়াখালী হচ্ছে, দেগঙ্গার মতো ঘটনা ঘটছে, আপনার ধুলাগড় হচ্ছে, কোথাও দুর্গাপুজো করতে বাধা দান করা হচ্ছে, সরস্বতী পুজো করতে গেলে মা বোনেদের, আমার বোনকে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, তেহট্টর ঘটনা, আপনার কালিয়াচক থানাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরা সাহস পায় কোথা দিয়ে? শুধুমাত্র বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার জন্য তো এই পশ্চিমবঙ্গ জন্ম হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে এই জিহাদি শক্তি সাহসটা পাচ্ছে কোথা দিয়ে? যে কারণের জন্যে আপনার পশ্চিমবঙ্গ রাজ্যটা, এই যুক্ত বঙ্গটা ভাগ হয়। যে গ্রেট ক্যালকাটা কিলিং 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং, হিন্দু নিধন যজ্ঞ চালানো হয় এই কলকাতাতে, পরবর্তীকালে নোয়াখালীতে। তারপরে মোটামুটিভাবে নিশ্চিত হয়ে যায় যে মুসলিম ক্যান নট লিভ উইথ দ্য হিন্দুজ, দেয়ারফর সেপারেট ল্যান্ড ইজ নিডেড। মানে মুসলমানরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবে না, সুতরাং আলাদা জমি দিয়ে দাও। তো জমিন দেওয়া সত্ত্বেও এটা শুধুমাত্র 3 ভাগের 1 ভাগ পাওয়া, 2 ভাগ তো ওরা পেয়ে গেছে, তো 2 ভাগ পাওয়ার পর 1 ভাগ আমরা পেয়েছি। সেই জায়গাও যদি জিহাদি কার্যকলাপ হয়, আর কতদিন? 5-6টা জেলা তো অলরেডি আমরা, মানে সেখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। আর কত? আর তো বেশি দিন নেই বাংলাদেশের মতো। বিরোধীরা প্রশ্ন তুলছে যে বাংলাদেশ একদিন পশ্চিমবঙ্গও হবে। বাংলাদেশ পশ্চিমবঙ্গ হবে মানে বুঝলাম না ব্যাপারটা। মানে যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একদিন পশ্চিমবঙ্গ হবে। হচ্ছে তো কোথায় বাকি রয়েছে আপনি বলুন না? দেগঙ্গা থেকে পলায়ন হয়নি হিন্দুরা? নলিয়াখালী থেকে পলায়ন করতে হয়নি? আমি তো সেই দিনকার আত্মনাদ দেখেছি। আমি যখন সিএর আন্দোলন হচ্ছে, একটা ব্যক্তি ফোন করে আমাকে বলছে হাইওয়ের মধ্যে আমার স্ত্রী মানে সন্তান প্রসব করবে, এরকম দৃশ্য আমি দেখতে পাচ্ছি না, আমি হসপিটালে নিয়ে যেতে পারছি না। কার জন্য 8 ঘন্টা আপনার ন্যাশনাল হাইওয়ে ব্লক করা হয়েছিল? সেখানে তো অনেক বাচ্চা, মানে অন্তঃসত্ত্বা মা বাচ্চাকে প্রসব করতে বাধ্য করা হয়েছিল। এসব দৃশ্য তো আমরা দেখেছি। কারা এরা কারা?